পার্থের বড় ভাই তোকে পছন্দ করেছে মেহের। এখন তারা বলছে তোর বোনের সঙ্গে তোকেও তারা ঘরে তুলতে চায়। আর পার্থের বড় ভাই তোরই ভার্সিটির প্রফেসর। তুই যদি এই বিয়েতে রাজি না হোস তাহলে তারা বড় জাতি নিয়ে ফিরে যাবে তাদের বাড়ি। তোর বড় বোন রামাশার আর বিয়ে হবে না। তুই কি চাস তার বিয়ে ভেঙে যাক? এই বিয়েতে তুই রাজি হয়ে যা। বাড়িতে অনেক মেহমান ভরে আছে, সবাই কানাকানি করছে, অনেক রকমের কথা বলছে। বড় বোনের জন্য হলেও না করিস না। মেহেরের মাথায় কাজ করা বন্ধ করে দিল নিমিষেই। ঘরে সবকিছু তার চোখে গোছালো হয়ে আসছে। ফুফাতো বোন বাবলির কথা শুনে সে আরো অসহায় বোধ করলো। সে এই বিয়ে করতে চায় না, কখনো না। তাই তো বাহিরে সব ফেলে ঘরে এসে বসে আছে সে। এখনো তার শান্তি নেই। বাহিরে বাবা মা মায়াময় মুখে নিয়ে তার দিকে তাকিয়ে আছে। বাবলিকে পাঠিয়ে দিয়েছে মেয়েকে রাজি করানোর জন্য। অসহ্য বিরক্তি তার মধ্যে কাজ করছে। সে এমন পরিস্থিতি আগে কখনো পড়েনি। সে তো এমন কিছু কল্পনাও করেনি কখনো। ভয়াবহ ব্যাপার স্যাপার। বিয়েতে না করলেই বাবা তাজউদ্দিনের সম্মান মাটিতে গড়াগড়ি খাবে। মেয়ে হয়ে কি সে চাইবে এমন হোক? আবার নিজের দুই চোখে হাজার স্বপ্নকে ধরে রেখে দিয়েছে সে। সেসব হয়তো স্বপ্ন হয়েই থেকে যাবে তার। বাবলি মেহের ও রামাশার বয়সে অনেক বড়। তার একটা মেয়ে বাচ্চা আছে। বাবলি মেহেরের চোখের দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারল মেহের কথা বলবে কি করে। তার মুখের শব্দ সংখ্যা কেড়ে নেওয়া হয়েছে অনেক আগেই। এখন যদি সে বলে আমি এই বিয়েতে রাজি না, কখনো না, তাহলে বড় বোনের সামনে সারা জীবন অপরাধী হয়ে থাকতে হবে। বাবা মা কাউকে মুখ দেখাতে পারবে না। হাজার খানেক কথা উঠবে এলাকায়। মেহের পাশে বসে থাকা বাবলির চোখের দিকে তাকাতে চোখ দিয়ে অনিচ্ছায় পানি গড়িয়ে পড়ল। মুখ থেকে ছোট করে কয়টা শব্দ বের করে বলল, আমি এই বিয়ে করব না বাবলি বুবু। বাবলি মেহেরকে জড়িয়ে ধরে বলল, ছেলেটা মামাকে হুমকির স্বরে বলে দিয়েছে, তুই যদি এই বিয়েতে বা আমরা সবাই রাজি না হই তাহলে সে তার ভাইকে নিয়ে চলে যাবে। মামা অনেক অসহায় হয়ে বসে আছে নিচে। আর আমি শুনলাম ছেলেটা নাকি তোদের ভার্সিটির প্রফেসর নিশান চৌধুরী। তুই কি তাকে চিনেছিস মেহের? মেহের তো তার ভার্সিটির সবাইকে চেনে। এই নামে তো কেউ নেই। তবে হ্যাঁ, নতুন প্রফেসর আসার কথা ছিল। তাহলে কি এই সেই? মেহের মাথা ঝুঁকিয়ে বলল, সে এই নামে কাউকে চেনে না। আজকেই ওই লোকটাকে প্রথম দেখেছে সে। আর প্রথম দেখাতেই যে এমন করবে তা তার কখনো জানা ছিল না। সে যদি জানতো এমন কিছু হবে তাহলে কখনোই যেত না তাদের সামনে, তার বোনের কাছে। লোকটা অনেক খারাপ। প্রথম দেখাতেই সবার সামনে তার হাত শক্ত করে ধরে বলে উঠেছিল, এই মেয়েটাকে আমার পছন্দ, আমি তাকে বিয়ে করব। যদি এটা না হয় তাহলে ছোট ভাই নির্ঝুম চৌধুরীর বিয়েও হবে না এই বাড়িতে। পাশ থেকে একটা মেয়ে তখন বলেও ছিল, ভাইয়া তুমি না কখনো বিয়ে করবে না তাহলে? কিন্তু সেই লোক তার সিদ্ধান্তে অটল থাকলো। আর এইসব কথাটা শুনে সবাই থমেরে দাঁড়িয়ে পড়েছিল। পুরো পরিবার যেন পাথর হয়ে দাঁড়িয়ে আছে। কারো মুখে কোনো কথা ছিল না তখন। এই কথা কানে আসার সঙ্গে সঙ্গে মেহের দৌড়ে নিজের ঘরে চলে আসে। এর আগে তাকে এমন অবস্থায় কখনো পড়তে হয়নি। হাতে তার এখনো 5 আঙুলের ছাপ কেটে গেছে। গাউনের ঝুল ছিঁড়ে আসে এক পাশে। দৌড়ে ঘরে আসার সময় একবারও খেয়াল করেনি কোথায় লেগে ছিঁড়ে গেছে। শুধু সে মাথা নিচু করে দৌড় দিয়েছে। এখনো ওই দৃশ্যর কথা মনে হলে অনেক খারাপ লাগছে তার।
একটা মানুষ এমন হুমকি দিয়ে সবকিছু নিজের করে নেয় কি করে? একবারও জানতে চাইবে না যে মেয়েটা তাকে পছন্দ করে কিনা? বাবলি মেহেরের গালে হাত দিয়ে উপরে উঠিয়ে নিয়ে বলল, আমার দিকে তাকাও মেহের। বাহিরের সবাই চিন্তায় আছে। তোর দুলাভাই তাদের ওপর কথা বলতে গিয়েছিল। ছেলেটা দুর্ব্যবহার করেছে, তুই তো জানিস তাদের তুলনায় আমরা কেমন। রামসা আর নির্জন একে অপরকে ভালোবাসে আগে থেকেই। তা দেখেই তো মামা মেয়ের খুশির জন্য এই বিয়েতে রাজি হয়ে গেছে। মামা তো আর জানতো না তাদের পরিবারে এমন বাজে একটা ছেলেও আছে। ছেলেটা নিজের পরিবারকেও হুমকি দুমকি দিচ্ছিল তুই চলে আসার পর। মনে হয় অনেক রাগী। দেখ, আমি বেশি কিছু বলতে পারছি না। সবকিছু তোর হাতে। কি করতে চাস বল আমায় মেহের। মেহের বেশি কিছু বলল না, মাথা নিচু করে রইল। এর আগেও বাবা মা 2-3 বার তার ঘর থেকে ফিরে গেছে। সে বলেই দিয়েছিল এই বিয়েতে সে রাজি নয়। বড় বোন রামসাকেও আর তো বলা যায় না, তাই চুপচাপ মায়ের পুরনো বিয়ের শাড়ি পরে রেডি হয়ে গেল। এসবেও আবার বাবলি সাহায্য করলো তাকে। 10 মিনিটের মধ্যে বিয়ের আরেক কনেকে রেডি করা হলো। আরো কিছু মেয়ে ঘরে প্রবেশ করতে মেহের বাবলি সহ সবাই ঘর থেকে বেরিয়ে এলো। বাকি নতুন বউয়ের মতো লজ্জায় লাল হয়ে মাথা নুয়ে রাখেনি কিন্তু মেহের। মাথা উঁচু করে রাজকীয়ভাবে হেঁটে এলো সে। এক জায়গায় দুই বোনকে বসানো হলো। পাথরের ন্যায় শক্ত হয়ে বসে রইল মেহের। নিজের হাতের ওপর আরো একটা হাত অনুভব হলো তার। তার পাশে বসে আছে বড় বোন রামাশা। নিজের চোখ দিয়ে ছোট বোনকে কৃতজ্ঞতা প্রকাশ করছে সে। সবার সম্মানের কথা চিন্তা করার জন্য বড় বোনকে ফেলে ছোট বোন মেহেরের আগে বিয়ে পড়ানো হলো। তারপর বড় বোনের কবুল শব্দ বলতে অনেক সময় নিয়ে ফেলেছিল মেহের। হয়তো আবারও মাথায় এসেছিল এই বিয়েটা করা তার ঠিক হচ্ছে কিনা। সামনে দাঁড়িয়ে আছে বেহাইয়া সেই লোকটি, নির্লজ্জের মতো হাসছে। বিয়েতে ছেলেটা হাসলো মেহেরের রাগে ঘৃণায় বমি আসার মতো অবস্থা। মানুষটার চেহারার দিকেও তাকাতে পারছে না সে। এত পরিমাণ ক্ষোভ জমে গেছে তার মনে। বিদায় বেলায় দুই বোনকে বুকে জড়িয়ে ধরল তাদের মা আফশা সুলতানা। মা হয়তো কল্পনাও করেনি দুই মেয়ে একসঙ্গে বাড়ি শূন্য করে চলে যাবে। বাবা তাজ উদ্দিনও মেয়েদের চোখে যেন নিজেকে অসহায় করে তুলেছেন। দূরে দাঁড়িয়ে আছেন তিনি। একটু পর দুজন ব্যক্তি তাকে ডেকে মেয়ের হাত জামাইয়ের হাতে তুলে দিতে বললেন। তাজউদ্দিন মুখ থেকে কিছু বলতে পারেনি, কিন্তু দু মেয়ের হাত তাদের হাতে তুলে দিলেন। বাড়িটা আনন্দের জায়গা হওয়ার কথা ছিল। কেমন করে যেন সবকিছু এলোমেলো হয়ে গেছে। বাবা মায়ের মনের মধ্যে এক অন্য ভয় কাজ করছে। তাদের দুই মেয়ে সুখে থাকবে তো? যদি এমন কিছু না হয়। কষ্ট করে হলেও বেশ আদরে লালন পালন করেছেন তারা। দুই মেয়েকে বিদায় করতে বেশ কষ্ট হচ্ছিল তাদের। পাশেই মেহের ও রামাশার 15 বছরের ছোট ভাই তারিফে সবার মুখ চাওয়াচাই করছে। ছেলেটার মুখ দেখে বোঝা যাচ্ছে একসঙ্গে দুই দুলাভাই পেয়ে বেশ খুশি সে। একটু পরপর ফিকে ফিক করে হাসছে। বোন যে একেবারে চলে যাচ্ছে সেদিকে খেয়াল নেই। তারপর গিয়ে তারিফে মেহেরকে জড়িয়ে ধরে বলল, আপু চলে যখন যাচ্ছিস ঘরের আলমারি চাবি দিয়ে যাস। আজকে থেকে তোর ঘরে আমি উঠবো। মেহের ভাবল তার যাওয়াতে হয়তো তার ছোট ভাই অনেক কষ্ট পাচ্ছে। এই কথা শুনে সবকিছু ভুলে গিয়ে রেগে বলল, কালকে এই বাড়িতে ফিরে আসবো দেখিস। মেহেরও রামাশার সঙ্গে বাবলি ও তার ছোট মেয়ে টয়াকে পাঠানো হয়েছে। নতুন বাড়িতে তো আর তাদের একা পাঠানো যাবে না, তাই ফুফাতো বোন বাবলিকে পাঠিয়েছে তার মামা।
সে তো আবার বয়সও দুবোনের বড়, বিয়ে সংসার বিষয়ে ভালো অভিজ্ঞতা আছে তার। আসার সময় রামাশাও মেহের সহ সবাই কান্নায় ভেঙে পড়েছিল, কিন্তু মেহের তো তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হয়ে যাওয়াতে কেঁদে ফেলছে। হয়তো আর কিছু করতে পারবে না, সবকিছু মেনে নিয়ে পরপুরুষের বেটার সঙ্গে সংসার পাতে হবে তাকে। দীর্ঘ সময় দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসার শেষে প্রফেসর নিশান চৌধুরীর বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে তারা। সব কিছু দেখে মনে হচ্ছে নতুন বাড়ি, নতুন মানুষ, মনে হয় জয়েন্ট ফ্যামিলি। কেউ কারো কাছ থেকে দূরে থাকে না। বাড়ির দরজায় দুই বধূ পা রাখতে সামনে দাঁড়িয়ে থাকা অর্ধবয়স্ক ভদ্রমহিলার মুখ দেখে বোঝা গেল একসঙ্গে দুইটা কনে বধূ দেখে বেশ অবাকই হয়েছে। কিন্তু অল্পক্ষণের মধ্যে মহিলার মুখে আবার হাসি দেখা গেল, কারণ দীর্ঘ ৩-৪ বছর ধরে বড় ছেলে নিশান চৌধুরীকে বিয়ে কথা বলেও রাজি করাতে পারেনি তিনি। আজ সেই ছেলেটা বিয়ে করে হাজির হয়েছে, তা দেখে বেশ খুশি হয়েছেন। কাল যদি জোর করে বিয়ে বাড়িতে ছোট ভাইয়ের সঙ্গে না পাঠাতেন, তাহলে হয়তো এমন কিছু কখনোই দেখতে পারতেন না। ছেলের বউ যেমনই দেখতে হোক না কেন, তা বরাবরই মেনে নিতেন তারা। এর কারণ অবশ্য এটা, মুখের ওপর ছেলেকে নিষেধ করার পরেও কখনো সে মানত না, তার কথায় শেষ কথা হতো। দুই নতুন বউয়ের সামনে দাঁড়িয়ে আছে নিশান ও মিরজানের মা নাজিয়া বেগম। তা দেখে দু বোন মেহের ও রামাশা নিজেদের একবার একে অপরকে দেখে নিয়ে বাবা মার পারিবারিক শিক্ষায় নাজিয়া বেগমের পা ছুঁয়ে সালাম করে নিল। নাজিয়া বেগম কোনো কথা ছাড়াই তাদের দুজনকে বাড়ির ভেতরে ঢুকিয়ে বসতে দিলেন। বাড়ি ভর্তি মেহমান এই ভরা আছে আজ। বাবলি ও বাবলির ছোট মেয়ে দুই বোনের পাশে গিয়ে বসে আছে। একটু পর রামাশা বাবলিকে কানে কানে কি যেন বলল, তা শুনে বাবলি সবার দিকে একবার তাকিয়ে বলল, কিছু মনে না করলে 1 গ্লাস পানি দেবেন আন্টি? সাইডে থেকে মেহেরের সমবয়সী একটা মেয়ে বলে উঠল, ভাবি মনে হয় পানি খাবে, দাঁড়াও আমি এনে দিচ্ছি, বলেই নিতে চলে গেল। যদিও সামনে অনেক রকমের খাবার ও জুস ছিল, শুধু পানি বাদে। মেয়েটার কথা শুনে মেহের একবার তার দিকে তাকিয়ে দেখল, এই মেয়েটাকে সে আরও একবার কথা বলতে দেখেছে। মনে হয় নির্জন ও পরপুরুষের ছোট বোন হবে। পানি এনে সামনে রাখতে পেছন থেকে কেউ বলল, তিন্নি তোমার ভাবিদের ভেতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, অনেক হয়েছে এখানে বসে থাকা, আর নয়, যাও ভেতরে নিয়ে যাও। তারা অনেক ক্লান্ত হয়ে আছে, অনেক দূর থেকে এসেছে, বিশ্রাম নিতে দাও আগে, বাকি কথা পরে বলো সবাই। নাজিয়া আপাতত সবাইকে আসতে বলো, হয়েছে অনেক। তিন্নির বাবা তাহের চৌধুরীর কথা শুনে নাজিয়া বেগম দুই ছেলের বউকে উপরের দিকে উঠিয়ে নিয়ে গেলেন। বাকি লোকজন আস্তে আস্তে বেরিয়ে যেতে শুরু করলো। তারা চলে গেল দেখেই তাহের চৌধুরী পাশ থেকে বললেন, এত বড় ধামাকা দেওয়ার পর তোমার ভাই দুইটা কোথায় গেল? মানুষের সামনে বাবা মায়ের সম্মান রাখলো না। মেয়ে দুইটার বাবা মা আমাদের অনেক খারাপ মানুষ ভেবে ফেলেছে। হায় আল্লাহ, ভালো করে শিক্ষিত বানাতে পারিনি আমি। একটা ছেলে হঠাৎ একদিন এসে বলল সে নাকি একটা মেয়েকে ভালোবাসে। মেয়েটা মধ্যবিত্ত ঘরের সন্তান, এতে আমি আর কি বলতে পারি? সন্তানের পছন্দই সব। তার উপর আবার বড় ছেলে, আগে ছোট ছেলেকে বিয়ে দিচ্ছিলাম দেখে নানা মানুষের নানা কথা, এগুলো পেছনে ফেলে দিলাম। বড় ছেলের বিয়ে নিয়ে কথা বললেই চটে যেত। আমরা তো ধরেই নিয়েছিলাম এই জীবনে তাকে বিয়ে দেওয়া যাবে না। বিয়ে বাড়িতে গিয়ে যে এত বড় হাই
ভোল্টেজে ঝটকা খাইয়ে দেবে কে জানতো। বাবা হয়ে তো নিজের সম্মান নিজেকেই রক্ষা করতে হবে, বাহিরের লোকজন কি আর জানে। বাপ হয়ে ছেলেকে ভয় পাই, কখন যে আমার সম্মান নিয়ে হাডুডু খেলবে এর কি গ্যারান্টি। সকলের সামনে আমার ছেলে শিক্ষক হলেও বাড়িতে যে তার আসল রূপ দেখা যায়। বলতে গেলে বইপত্রের লেখা স্টুডেন্টদের জন্য রাখলেও ওই লেখার শিক্ষা জ্ঞান তার মধ্যে বিন্দু পরিমাণও নেই। নিজে যা বুঝে ঠিক তাই করে। তিন্নি বাবার পাশে দাঁড়িয়ে বলল, আব্বু চিন্তা করো না তো, আমার দুবাই তো তাদের পছন্দের মেয়েকে বিয়ে করেছে, দেখবে অনেক ভালো রাখবে। বিয়ে যখন করেই ফেলেছে ওদের মধ্যে, আম্মু তুমি দাদু বা ফুফি ঢুকতে যেও না, সব ঠিক হয়ে যাবে। আর আপাতত আমরা একটু দর্শক হয়ে দেখি কোন দিকে নদী বয়। তাহের চৌধুরী মেয়ের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, বাহ, আমার মেয়ের মাথায় এত বুঝদার দেখে খুব ভালো লাগলো। এই জন্যই আমার ছোট মায়ের কাছে আমি সব বলি। তোমার দাদিকে বললে তো রেগে উঠে, কানে কম যে শোনে। কথাগুলো বলেই কিছুক্ষণ বাপ মেয়ে হেসে নিল। তারপর তিন্নি মাথা চুলকে বলল, বাবা আমি একটু উপরের ঘরে যাই, দেখে আসি। ভাইয়ারা তো মাঝ রাস্তায় নেমে গেছে, আসতে অনেক দেরি হবে মনে হয়। নির্জন ভাই অনেক রেগে গেছে বড় ভাইয়ার উপর, দেখলাম। বাড়িতে আসলে জানা যাবে। তবে চিন্তামুক্ত থাকো, ছোট ভাইয়াকে আমি চিনি, ও একটা ভীতু। বড় ভাইয়ের মুখের উপর কথা বলতে পারবে না, ভেতরে ভেতরে সাপের মতো ফুঁসবে। তাহের চৌধুরী মেয়ের মাথা হাত বুলিয়ে বললেন, যাওয়ার পথে ফাতেমাকে বলে যাবে আমার মেডিসিন ঘরে দিয়ে আসে যেন। বলেই নিজের ঘরের দিকে পা বাড়ালেন তিনিও খুশিতে হেলতে দুলতে সিঁড়ি দিয়ে উপরের ঘরে চলে যায়। ভাইয়া, এটা তুমি আমার সঙ্গে ঠিক করলে? নির্জনের কথায় নিশান বলল, দেখ আমি তো তোকে আগে বলেছিলাম এইসব বিয়ে শাদি আমি দেখতে চাই না, তারপরও জোর করে তোরা নিয়ে গেছিলি। আমি তো আর জানতাম না তোর একটা শালি তোর বড় ভাইয়ের ঘরওয়ালি হওয়ার জন্য মজবুত আছে সেখানে। এমন জিনিসকে তার বাবা মায়ের উচিত ছিল বাক্সবন্দি করে রাখা। দেখে মনটা বলল, আজকে থেকে শালিটা আমার। নির্জনের আরো রাগ উঠে গেল। ভাই তার এমন করে কথা বলে, কথায় কোনো সমস্যা নেই, তবে এত মেয়ে রেখে তার বউয়ের ছোট বোনকেই কেন? যেখানে যাক না কেন তার ভাইকে তার সঙ্গে ওখানে কেন থাকতে হবে? বিরক্তিকর। তার উপর তারই মুখের উপর বুসাবুসি সিগারেট খাচ্ছে, বেশ বিরক্তিকর লাগছে আরও। এটাই তাদের মধ্যে পার্থক্য। সে নিজে ঠান্ডা মাথায় সব সামলে নিলেও তার ভাই তা কখনো পারে না। কি করে জানি পড়াশোনায় পটু হওয়াতে বড় সড় প্রফেসর হয়ে গেছে, তবে বাড়ির দিক দিয়ে দেখলে সে কিন্তু শিক্ষকের কাতারে পড়ে না। এক নম্বরে একটা অবর্ধ সে। কাউকে সম্মান দিয়ে কথা বলতে পারে না সে। পরিবার তাকে দেখলে ভয় পায়। এর অবশ্য অনেক রকম কারণ আছে, সেসব পরের কথা। বলতে গেলে পাগল প্রফেসর বলেই চলে তাকে। নির্জনের তো এটা ভেবেই খারাপ লাগছে। যখন নিশান বিয়ে ভেঙে দেওয়ার কথা বলল, তখন রামা সাহেব এসে কান্নাময় চোখ নিয়ে তার দিকে তাকিয়েছিল, কিন্তু সে কিছুই করতে পারেনি। চেয়ে চেয়ে দেখেছিল। সে জানতো এর বিপরীতে কথা বললে কি হবে, কিন্তু এখন সে কি বলবে? বাসঘরে তো রামাশার সামনে দাঁড়াতেই হবে। ছেলে মানুষ হয়ে বড় ভাইকে সে নিষেধ করতে পারল না। এটা কেমন হলো? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা।